ওই, তোর সমস্যা কি? তুই আমার বন্ধুদের সাথে ঝগড়া করিস কেন? বাসাটা কি তোর একা নাকি? আর একদিন উল্টাপাল্টা কথা বললে তোর খবর আছে। তোর বন্ধুদের তোর রুমে থাকতে বলবি। আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে কেন? আরেকদিন যদি তোর বান্ধবীরা আমার ফুল গাছের ফুল ছিঁড়ে, তাহলে তোর বান্ধবীদের চুল ছিঁড়বো, না হয় তোর চুল ছিঁড়বো। কি? তোর এত বড় সাহস? তুই আমার চুল ছিঁড়বি? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি করবি? তোর কোনো কিছু এখন কাজ করবে না। আপু নিজের হাতে চুলগুলো এলোমেলো করে চিৎকার দিতে শুরু করলো। পাশের রুম থেকে আম্মু এলো। কি হয়েছে, কাঁদছিস কেন? তোমার ছেলে আমাকে মারছে। মিথ্যা কথা, আমি মারিনি। আম্মু, আপু নিজের হাতে চুল এলোমেলো করে আমার উপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। ওই, তুই কোন দিন মানুষ হবি? তোর বড় বোনকে তুই মারিস? আজকে তোর খাবার বন্ধ। খাবো না, যাও। আমার কথা সত্য, অথচ আমার কথা বিশ্বাস করো না। তোর আজকে খাবার বন্ধ। আমার এখন কাজ আছে, আমি কিচেনে গেলাম। তানিশা, তুই আমার সাথে রান্না করে চল। যাও, কোনো ব্যাপার না। মনে হয় আপনারা তো কিছুই বুঝতে পারছেন না। আমি পারভেজ, বাবা মায়ের আদরের সন্তান নাকি শাসনের সন্তান তাই বুঝি না। আপুর নাম তানিশা, সবকিছু দখল করে আছে। বাবা ব্যবসা করে, সংসারের মাথা হলো মা। মায়ের কথাই শেষ কথা। বাবা নাকি মাকে ভালোবেসে বিয়ে করেছিল, বাকিটা ইতিহাস। বাসা থেকে বের হয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি। আমার কয়েকটা বন্ধু আছে, বন্ধু বললে ভুল হবে, এরা সবগুলো এক একটা কলিজার টুকরা। কিরে মামা, কি হয়েছে? মন খারাপ নাকি? দূর, এটা কোনো জীবন হলো নাকি? কলেজে শাসন, বাসায় শাসন, সব জায়গায় মহিলা আর মহিলা। এই জীবন আর রেখে লাভ কি? হরে আর বাঁচতে চাই না। আমার সবগুলো ফ্রেন্ড মেয়ে। আমার গার্লফ্রেন্ড গুলো মেয়ে। হরে আর বাঁচতে চাই না। আমার সবগুলো গার্লফ্রেন্ড গুলো মেয়ে। বালের কথা বাদ দে, আমার সাথে মজা করিস নাকি? হালারা ফকিন্নি কোনহানের, তোরা কি ছেলেদের সাথে প্রেম করতে চাস নাকি? তোর বালের কথা বাদ দে। আজকে মহিলাদের উপর রাগ করছিস কেন সেটা বল। আমি সবটা খুলে বললাম। আবে, আমি আজকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। আজকে আমার অবস্থাও একই রকম। বাসায় কে যেন বলে দিছে আমি মামার মেয়ের সাথে প্রেম করি। এদিকে মা আবার অনেক খেপে গেছে। সাইদ, পেটে টান পড়ছে, কিছু খেতে হবে। আমি বেঁচে থাকতে তুই না খেয়ে থাকবি না। দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। 5 মিনিট পর এক গ্লাস পানি এনে বলে, এইটা খা, গলাটা ভিজিয়ে নে। এইটা কি? এইটা বিশুদ্ধ পানি, খাইলে শরীরে একটু জোর পাবি। সাইদ, বেশি রকম হয়ে যাইতেছে কইলাম। আমি জানতাম এমন কিছুই হবে। সাইদ খাওয়াবে তোরে? ও 14 গোষ্ঠী তো কিপটা। তোরা থাক, আমি গেলাম। চল দোকানে গিয়ে খেয়ে আসি। চল। তারপর 3 জন মিলে খাওয়া দাওয়া করলাম, চা, রুটি, কলা, কেক। আমার ফোনে টাকা নাই। সাইদ, তোর ফোনটা একটু দে। কি করবি? বেশি টাকা নাই, 1 মিনিটের মধ্যেই শেষ করবি। আরে বেটা, তুই চাইলেই দিয়ে দিব। তারপর মোবাইলটা দোকানদারকে দিয়ে বললাম, এই নেন মোবাইল, যখনই খাবারের বিল দিতে পারি তখন মোবাইল দিয়ে দিবেন। পারভেজ, কাজটা কিন্তু ঠিক করলি না। আবে শালা, ক্ষুধা লাগছে, খাইছি। এখন আমাদের দুজনের জন্য নিজের এই সামান্য মোবাইলটা বন্দুক দিতে পারবি না? সাইদ, আজ থেকে তুই বন্ধুদের জন্য উদাহরণ হয়ে থাকলি রে পাগলা। আমরা জানি তুই তোর বন্ধুদের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে পারবি রে পাগলা। বালের কথা পরে বলিস, এখন আমার মোবাইলটা দে। তোর মোবাইল তো তুই চাইলেই দোকানদার দিয়ে দিবে। এমন সময় একটা মেয়ে দোকানে এসে বলে, মামা একটা আইসক্রিম দেন। পারবেশ, তুই গরম হয়ে গেছিস, ঠান্ডা একটা আইসক্রিম খা। আব্বে, আইসক্রিম আমি খাই না। আইসক্রিম খাই ফকিন্নির গার্লফ্রেন্ড। ওই, তোদের সমস্যা কি? ওই ফকিন্নি, তুই তুই করে বলিস কারে? কানের নিচে একটা দেব, 2 ঘন্টা হা করে দাঁড়িয়ে থাকবি। আরে শালি, তোর এত বড় সাহস, তুই আমারে থাপ্পড় দিবি? তার আগে এই লাথি মাইরা বাত্তি নিভাইয়া দিব। ওই ছামড়া, তোর সমস্যা কি রে? আরেকবার উল্টাপাল্টা কিছু বললে চিৎকার দেব বলে দিলাম। তারপর মেয়েটা চলে গেল। এইভাবে ঘোরাফেরা করে রাতে বাসায় গেলাম। সারাদিন কই ছিলি? জাহান্নামে। গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমিয়ে আছি। 10টার দিকে মা ডাকছে খাবার জন্য। খাবো না, তুমি খাও, আর তোমার মেয়েকে খাওয়াও। এখন খেলে খা, না খেলে সারা রাত না খেয়ে থাকতে হবে। আসতেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে।
তাই গিয়ে পেছন থেকে একটা থাপ্পড় দিয়ে বললাম, কি রে ছাদে কি করিস? আমার দিকে ঘুরে তাকিয়ে বলছে, কোন শালারে? একটা চিৎকার দিলাম, মেয়েটাও একটা চিৎকার দিল। ওই শালা, তুই আমাকে ফলো করতে করতে আবার বাসায় চলে আসছিস? লও ঠেলা, আমার পিছনে পিছনে ফলো করে আমার বাসায় চলে আসছিস আর আমাকে বলছিস আমি তোর মতো শেষটিকে ফলো করি না? যা ভাগ। এমন সময় আপু ছাদে আসছে। কি রে, কি হয়েছে? দেখ তো, সেই কখন থেকে ছেলেটা আমাকে ফলো করছে। ওই ফকিন্নি, মুখে লাগাম দে। আমি তোরে ফলো করব কেন? তুই আমাকে ফলো করছিস। তোরা থাম তো, তোরা কেউ কাউকে ফলো করিসনি। দেখ তানিশা, এই ছেলেটার কথাগুলো সুবিধার লাগছে না। আরিফা, এইটা আমার ছোট ভাই পারভেজ, আর পারভেজ এই আমার বান্ধবী আরিফা। আরিফা আজ থেকে আগামী 1 মাস এখানে থাকবে। এক তোর জ্বালায় বাসা থেকে বাইরে থাকতে হয়, আর নতুন একটা আনছিস। আমার সাথে না পেরে এখন আমার পিছনে বান্ধবীকে লাগিয়ে দিয়েছিস। এইটা তোর ভাই দুনিয়ার বদমাইশ, রাস্তায় আমার সাথে ঝগড়া করেছে। ওই একদম চুপ। কেন জানুক তুই কেমন ভালো ছেলে, পরিবারের জানা দরকার। আর একটা কথা বললে কিস করে দিব বললাম। ওই কুত্তা, তোর মুখে থুতু দিব বলে দিলাম। পারলে ঠেকাইস। তারপর চলে আসলাম, আমি আমার রুমে চলে আসলাম আর ওরা ওদের রুমে। রুমের ভিতরে গিয়ে তানিশা আপু আর আরিফা আপু কথা বলছে। তোর ভাই এত খারাপ কেন রে? ওই, তুই আমার ভাইরে খারাপ বলছিস কেন? দেখলি না কেমন করে কথা বললো? সকাল থেকে আমার উপর রাগ করে আছে, মিথ্যা অভিযোগ দিয়ে সারাদিন না খাইয়ে রাখছি, তাই আমার রাগ তোর উপর ঝাড়ছে। আমার উপর যতটুকু পারছে ততটুকু দিছে। তোর ভাই কি সবসময় তোর সাথে এমন করে নাকি? সব সময় না, যখন আমি খোঁচা দেই তখন এমন করে। বাহ, বেশ ভালো তো। ইস, যদি আমার একটা ভাই থাকতো। দূর, তোদের ঝগড়া থেকে আমারও ঝগড়া করতে মন চাইছে। আগামীকাল আমি তোর ভাইয়ের সাথে ঝগড়া করব। ঝগড়া করার দরকার নাই, ঝগড়া করলে সারাদিন না খেয়ে থাকে। ও ঠিক আছে, তাহলে করলাম না। অনেক কিছু মিস করলাম রে। আচ্ছা, তোর বাবা মা কতদিন দেশের বাইরে থাকবে? আগামী 1 মাস আমাকেও সঙ্গে যেতে বলেছিল, তবে আমার কাছে ভালো লাগেনি, তাই যাইনি। এই 1 মাস তোর সাথে থাকবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তো যতদিন মন চাই থাক, তবে পারভেজের কথায় কিছু মনে করিস না। আর হ্যাঁ, এখন থেকে পারভেজের সামনে তোকে কেউ কিছু বলতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। পারভেজ যার সাথে ঝগড়া করে সে হয় পারভেজের বন্ধু, না হয় চরম শত্রু। বেশ মজার তো। আচ্ছা, এখন ঘুমা। সকালবেলা মনে হচ্ছে আমার রুমে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ঘুম ভেঙে গেল। মাথায় আমার আগুন লেগে গেল। সকালবেলা ঘুমের আসল মজা মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি। কিরে ডাইনি, তুই আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিলি কেন? ওই, তুই এত ঘুমাস কেন? হারামি, তুই আমার স্বপ্নটাই নষ্ট করে দিলি। বাস্তবে তো তোর জ্বালার কারণে প্রেম করতে পারলাম না। অনেক কষ্ট করে স্বপ্নে একটা মেয়েকে পটালাম, এখন বিয়ের কথা হচ্ছিল, তুই আমার বিয়েটা ভেঙে দিলি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ওই, তুই প্রেম কর, তাহলে আমার কোনো চিন্তা নাই। আমি চিন্তা করি তোর পাল্লায় পড়ে কোন মেয়ের জীবন নষ্ট করবে। আর শোন, মা তোকে ডাকছে, চলে আয়, দেরি করলে মা আসবে। যা, আমি আসতাছি। তারপর ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। নাস্তা করে একটু তোর বাবার অফিসে যা, আজকে না খেয়ে তোর বাবা অফিসে গেছে। ঠিক আছে, দাও। খাওয়া দাওয়া শেষ করে বাবার অফিসে খাবার নিয়ে গেলাম। তুই খাওয়া দাওয়া শেষ করে আসছিস? তুমি খেয়ে নাও, আমি এখন কলেজে যাব। তারপর কলেজে চলে আসি। কলেজে এসে মিজান আর সাইদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় আপু ফোন করে বলল তাদের কলেজে নাকি আজকে অনেক ঝগড়া হচ্ছে। রাজনৈতিক 2 গ্রুপের মধ্যে চরম তোলপাড় সৃষ্টি হয়েছে, তাই কলেজ থেকে বাসায় ফিরে আসতে চাইছে, কিন্তু তারা দুজন অনেক ভয় পাচ্ছে। তুই অপেক্ষা কর, আমি আসছি, তুই বাহিরে বের হবি না, আমি বললে বারান্দায় আসবি। তারপর আপুর কলেজে গেলাম, গিয়ে দেখি বেশ বড় ধরনের ঝগড়া হচ্ছে। কোনো রকমে ভিতরে গিয়ে পিছনের গেট দিয়ে বের হয়ে আসলাম। তুই আসতে এত দেরি করলি কেন? দেরি করলাম কোথায়, মাত্র আধা ঘন্টা লাগছে। হয়েছে হয়েছে, এত কথা বলার দরকার নাই। তারপর আপু মোটর সাইকেলে উঠলো, আর আরিফাও। এবার যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? যাচ্ছি। তোর মুখে অল টাইম করল্লার মতো তিতো থাকে কেন রে? তুই যে ছেলের ঘরে যাবি সেই ঘরে গ্যাস বিল লাগবে না, তোর মাথায় হাঁড়ি পাতিল রাখলেই রান্না হয়ে যাবে। আচ্ছা তানিশা, তুই তোর ভাইয়ের সাথে সব সময় এমন করে কথা বলিস কেন?
তোর ফোন পাবার সাথে সাথেই চলে আসছে, আর তুই ওর সাথে ঝগড়া করছিস। কি অদ্ভুত মানুষ মাইরি তুই। এই ভেন্টিলেটর আপনি আমাদের মাঝখানে আসছেন কেন? ওই, আমি ভেন্টিলেটরের মুখের মাঝে এত বিষ কেন? আমি তো তোমার পক্ষ নিয়ে কথা বলছিলাম। তারপর বাসায় চলে আসলাম। শোন, তোর জন্য কিছু টাকা রাখছি, তুই আমার কাছ থেকে নিয়ে নিস। কোনো মতলব আছে নাকি? থাক, নিতে হবে না। তুই ভিতরে যে, আমি আসছি। তারপর আমি আমার রুমে না গিয়ে সোজা আপুর রুমে গেলাম। আমি ভিতরে গিয়ে বসে আছি, এমন সময় আরিফা বাথরুম থেকে বের হয়ে আসলো। আমাকে দেখে একটা চিৎকার দিল, আমিও চিৎকার দিলাম। আপু বাথরুম থেকে বের হয়ে আসলো। কি রে, কি হয়েছে? তোমার বান্ধবী বাথরুম থেকে, এতটুকু বলতেই আরিফা আমার মুখ চেপে ধরে। আসলে হঠাৎ করে রুমে চলে আসার কারণে আমি ভয় পেয়ে যাই, আর আমার চিৎকার শুনে তোর ভাই চিৎকার দেয়। ও, এই কথা। আমি তো ভেবেছিলাম পারভেজ তোকে ভয় দেখিয়েছে নাকি। আপু আমি আমার রুমে যাই, পরে আসবো। ঠিক আছে। আমি আমার রুমে এসে চিন্তা করছি এটা কি হলো। আমি যে আরিফার শরীরের অনেকটা দেখে ফেলেছি। আমার এখন লজ্জা লাগছে। আমি আর আরিফা আপুর সামনে যেতে পারবো না। একটু পর আমি বাথরুমে গিয়ে গোসল করে বের হলাম। আমার গায়ে শুধু একটা 3/4। এমন সময় আরিফা আপু আমার রুমে আসলো। রুমে এসে বলল কোনো মেয়ের রুমে যাবার আগে পারমিশন নেওয়া লাগে। কথাটুকু বলে আমার দিকে তাকিয়ে একটা চিৎকার দিল, আমিও চিৎকার দিলাম। তারপর আমি তাড়াতাড়ি কাপড় পরে আপুর রুমে গেলাম। ওই তোর বান্ধবী কোথায় রে? মনে হয় ছাদে গেছে। ঠিক আছে। তারপর আমি সোজা ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখে আরিফা আপু দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম, আপনি আমার রুমে কিছু না বলে চলে গেলেন কেন? আপনিও তো না বলেই চলে গেছেন। আমাকে তো আপু যেতে বলেছিল। দেখেন, আমি জানি এইটা একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। ঠিক আছে, কিন্তু কাউকে কিছু বলবেন না, এমনকি আপুকেও না। এই কথা তো আমার বলার কথা, আপনি বলছেন? আপনি আমার পুরো শরীর দেখেছেন, তাই চিন্তাটা আমার বেশি। হাসালেন, অনেক বিনোদন পাইলাম। আপনার নাভিটা অনেক সুন্দর। ওই বজ্জাত ছেলে। আপনাকে বিনোদন দিলাম। তারপর আমি চলে আসলাম। খাবার খেয়ে বাইরে চলে এলাম। মিজান আর সাইদের সাথে আড্ডা দিলাম। এমন সময় মিজান বলল, দোস্ত, মামার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে, আমি ওরা ছাড়া বাঁচতে পারবো না। আরে হালা, মরতে হবে না, আগে মেয়ের বাসা কোথায় তা খোঁজ খবর নিতে হবে। মিজান, কখনো কখনো ফালতু মানুষও ভালো বুদ্ধি দিতে পারে। তার জীবন্ত প্রমাণ হলো আমাদের বন্ধু সাইদ। ওই, তুই আমার ফালতু বললি কেন? তোরা এখন চুপ কর, আমি না হলে এখান থেকে চলে যাব। জানা তোকে কে ধরে রাখছে? মিজান রাগের চোটে চলে গেল। মিজান তো চলে গেল, এখন কি করবি? আমিও বাসায় চলে যাই। আরে বেটা দাঁড়া, মিজানের মামার বাসা চিনোস? হ্যাঁ, কিন্তু মিজানের মামা অনেক দাপটের লোক, তাই কিছু করা যাবে না। আরে বেটা, আমরা আটকাবো ছেলে পক্ষকে। তারপর দুজন মিলে মিজানের মামার বাড়ির সামনে ইচ্ছে করে মোটর সাইকেল নিয়ে একটা গাছের সাথে ধাক্কা মারি। সাইদ গিয়ে পড়লো রাস্তায়, আমি গিয়ে পড়লাম গাছের গুড়ির সামনে। কিছুক্ষণের মধ্যেই মানুষ জড়ো হতে লাগলো। এটাই তো আমি চাইছিলাম। আমি জ্ঞান হারানোর নাটক করে পড়ে আসি। এই পারভেজ, কথা বল, কি হয়েছে তোর? তারপর সাইদ আমাকে নিয়ে মিজানের মামার বাড়িতে নিয়ে গেল। নিয়ে বলল, আমার দোস্ত মারাত্মকভাবে আহত হয়েছে, একটু পানি এনে দেন, ওর মাথায় ঢালবো। আমি মনে মনে বলি, শালাই ভালোই কাজ করছে, তবে আমি যে হুঁশে আছি এইটা সাইদকে বোঝানো যাবে না, তাহলে ওই নাটকটা ঠিক মতো করতে পারবে। এমন সময় দুইজন মহিলা বাসা থেকে পানি এনে দিল আর আমার মাথায় ঢালতে লাগলো। আমি মনে মনে বলি, আরো বেশি করে ঢাল। 5 মিনিট পানি ঢালার পর আমি নাটক শেষ করলাম। সাইদ, আমি কই? দোস্ত, তুই জায়গা মতো আসোস। আমার মোবাইলটা পাচ্ছি না কেন? তারপর মিজানের গার্লফ্রেন্ডের কাছ থেকে মোবাইলটা নিয়ে আমি আমার নাম্বারে কল দিলাম। তারপর চলে আসলাম এলাকায়, এসে আড্ডা দিলাম। রাত 10টায় বাসায় ফিরে এলাম। এতক্ষণ কোথায় ছিলি? একটা মিশন শেষ করে আসলাম। আবার কার ঘরে আগুন লাগানোর চেষ্টা করছিস? নিজের ঘরেই লাগাবো। ঠিক আছে ঠিক আছে, বাবার মতো হোস না, তাহলে সারা জীবন ধরে শুধু অফিস আর বাসা, বাসা আর অফিস দুটো নিয়ে জীবন শেষ করে দিবি। এখানে আবার আমাকে টানাটানি করছো কেন? মা, তোমাদের পার্সোনাল ঝগড়া তোমাদের রুমে গিয়ে করো। ওই, তুই বড়দের মাঝে কথা বলিস কেন? বাবার মতো হইছস। এইটা কিন্তু ঠিক না। বারে বারে আমাকে টেনে কেন আনো? বারে বারে আমাকে টেনে কেন আনছো? আর আমার ছেলে আমার মতোই হবে, তোমার সমস্যা আছে? আমার ক্ষুধা লাগছে, খাবার দিবা নাকি বলো? তোর বাবাকে বল খাবার রেডি করে দিতে। মা চলে গেল। আসলে এটা আমাদের পরিবারের ঝগড়া না, এটাই ভালোবাসা। এমন সময় তানিশা আর আরিফা এলো। তানিশা খাবার রেডি করছে,
আর আরিফা আমাদের ঝগড়া দেখে হাসছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। এমন সময় তানিশা আমার রুমে আসলো। এই নে তোর টাকা, আর শোন, এগুলো আমার জমানো টাকা। এই টাকা দিয়ে ভালো দেখে একটা মোবাইল কিনবি। আমার মোবাইল তো ঠিক আছে, মোবাইল কিনে কি করব? আমার এক বান্ধবী একটা মোবাইল কিনছে, ওই মোবাইলটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি চাই তুই ওইরকম একটা মোবাইল কেন। এটা কোনো কথা হলো? এমন সময় মোবাইলের কথা বলায় আমার মনে পড়লো মিজানের গার্লফ্রেন্ডের কথা। আপু তুই দাঁড়া, আমি একটু কথা বলে আসি। একজনের সাথে আমার কিছু কথা আছে। তা কথাটা কি ছেলের সাথে না মেয়ের সাথে? মেয়ের সাথে। কতদিন ধরে চলছে? কি কতদিন ধরে চলছে? মোবাইলে কতদিন ধরে চলছে? আপু আমার জন্য কথা বলছি না, মিজানের জন্য কথা বলছি। ওর গার্লফ্রেন্ডের নাকি বিয়ে, তাই বিয়েটা আটকানোর চেষ্টা করছি, এই আর কি। ও তাহলে তুই কথা বল, আমি আসি। আর শোন, আগামীকাল মোবাইল কিনবি। ঠিক আছে। তারপর ছাদে গিয়ে কথা বলছিলাম, এমন সময় আরিফা ছাদে আসলো। আমার কথা বলা দেখে আরিফা বলল, কার সাথে কথা বলেন? গার্লফ্রেন্ডের সাথে। ভালো, তা আপনার বোন বললো আপনার কোনো গার্লফ্রেন্ড নাই? ঠিকই বলছে, আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। তারপর মোবাইলে কথা বলে ছেলে সব খোঁজ খবর নিলাম। তারপর আরিফাকে বললাম সরি কেন? দুপুরের আচরণের জন্য। কোনো সমস্যা নাই, ইটস ওকে। আপনি এত রাতে ছাদে কেন আসছেন? মা একটু পর কল দিবে, তাই ছাদে আসছি। ও, তারপর আরিফা তার মায়ের সাথে কথা বলল, আমি দাঁড়িয়ে আছি। কথা শেষ করে আরিফা আমার দিকে তাকালো। একটা কথা বলবো? বলেন। আপনি সব সময় আপনার পরিবারের সবার সাথে এভাবে কথা বলেন কেন? আমাদের পরিবারে সবাই সবাইকে অনেক বুঝে, আর আমাদের ভালোবাসাটা এমনি। মা বাবা ভালোবেসে বিয়ে করেছে, তাদের দুজনের মধ্যে অনেক মিষ্টি ঝগড়া লেগেই থাকে। কখনো মায়ের অসুখ হলে বাবা তখন আর ঘুমায় না, আবার বাবার অসুখ হলে মা সারা রাত বাবার পাশে বসে থাকে। আর আমার আর আপুর ঝগড়া তো অন্যরকম, কখনো কিছু চাইতে হয় না। আপুর কোনো সমস্যা হলে আমি বন্ধুর মতো পাশে থাকি। আমাদের মাঝে কোনো সরি বা থ্যাংক ইউ নেই। আমাদের পরিবারের সবাই অনেক ফ্রি। একজনের সাথে ঝগড়া লাগলে তাকেই বেশি দোষারোপ করা হয়। গতকাল সকালে আপুর সাথে ঝগড়া হয়েছে, আজকে নিজের জমানো টাকা দিয়ে দিছে মোবাইল কেনার জন্য। আমার মতে এটাই আসল ভালোবাসা। ঝগড়া লাগবে কিন্তু রাগ করে কথা না বলার কিছু নেই। একদিন যদি বাসার কারোর সাথে কথা না বলি, তাহলে হয়তো সবাই টেনশন করবে, কারণ তারা ভাববে আমি কি কোনো কষ্ট পেয়েছি নাকি। আচ্ছা, আপনার বাবা মায়ের সাথে ঝগড়া হয় না? না, বাবা সব সময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। আমি মায়ের সাথে বেশি সময় কাটাই। তারাও যথেষ্ট পরিমাণ রোমান্টিক, এই বয়সেও ঘোরাঘুরি করতে পারে। তাই মা বাবাকে একা ছেড়ে আসছি। আর কাবাবে হাড্ডি হতে চাইলাম না, কিন্তু আমি একা বাসায় থাকবো, এই জন্য তারা অনেক চিন্তিত ছিলেন। তাই আমি তানিশার কথা বলে এইখানে আসছি, কারণ একা একা আমার ভালো লাগে না। আমি প্রথমে ভেবেছিলাম তুমি অনেক ঝগড়াটে, কিন্তু এখন বুঝলাম তোমরা সবাই আসলে ভালোবাসার ঝগড়া করো। আচ্ছা, এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো আপুর পানির কারণে। এই ডাইনি, তুই আমার জীবনটা শেষ করে দিলি। তুই একটা সকালেও ঘুম থেকে সময় মতো উঠতে পারিস না। তুই একটা সকালেও ঘুম থেকে সময় মতো উঠতে পারিস না। তাই বলে তুই আমার গায়ে পানি ঢেলে দিবি? আমাকে একটা দিন আরামসে ঘুমাতে দিবি না? ওই, এত বকবকানি শোনার মতো সময় আমার নেই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ কর, কলেজে নিয়ে যাবি। আমাকে তুই ড্রাইভার পেয়েছিস নাকি? আমি আজকে কলেজে যাব না। সেটা তোর ব্যাপার, কিন্তু আমি যাব, আর তুই দিয়ে আসবি। এই নিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে ঠিক আছে, যা তুই, আমি আসছি। ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় আরিফা আর আপু আসলো। আরিফাকে আজকে রাজকন্যা মনে হচ্ছে। কিরে, তুই এভাবে কি দেখছিস? কিছু না, ওঠ। তারপর আপু, তারপর আরিফা দুজন উঠলো। আজকে কি তুই সত্যি কলেজে যাবি না? না, আমি কলেজে গেলে মিজানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হয়ে যাবে? আজকেই মিজানের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো, তারপর ওদের বিয়ে দিব। এখানে কি পালিয়ে বিয়ের কথা হচ্ছে নাকি? আবাল কোনহানের, এতক্ষণ কি বললাম তাহলে? এই, তুমি তোমার আপুর সাথে যেভাবে কথা বলো সেভাবে আমার সাথে কথা বলবে না। কেন এভাবেই বলবো? আমি তোমাদের স্পেশাল মানুষ। কিভাবে? আমি তোমাদের মেহমান। ঢ্যাঁড়স, 2 টাকার মুরগি, 10 টাকার মশলা। কি বললা? বললাম আপনি অনেক ভালো। তারপর কলেজের সামনে নামিয়ে দিলাম। এখন কোথায় যাবি?
শুভ কাজটা সেরে ফেলি। পারভেজ, একটা কথা বলি। বলেন। আমার না এসব দেখতে ভালো লাগে, প্লিজ আমাকে নিয়ে যাবে? আরে ধরা খেলে সর্বনাশ হয়ে যাবে। তখন আপনাকে নিয়ে পালাবো নাকি নিজের জীবন বাঁচাবো, কোনটা করব? তুমি কি ভীতু নাকি? আরিফা, এইসব কাজ অনেক কঠিন কাজ, তুই যাস না। আরে ধুর বোকা, তোর মতো এত বেরসিক নাকি? জীবনে প্রথম একটা সুযোগ পাবো, তাও আবার হাতছাড়া করবো নাকি? এই মিস আরিফা, আপনি কি জানেন এইসব ঘটনায় অনেক কষ্ট করতে হয়, আর ধরা পড়লে মাইর একটাও মাটিতে পড়ে না। যদি 2-1টা মাইর মাটিতে পড়ে তাহলে তা আবার উঠিয়ে পিঠে দেয়। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি পারবা আমি জানি। তোমার চলাফেরা দেখেই বোঝা যায়। ঠিক আছে, আমি যেভাবে বলবো সেভাবে থাকতে হবে। ঠিক আছে। তাহলে তোরা যা, আমি কলেজে গেলাম। আর পারভেজ, আরিফার যেন কোনো ক্ষতি না হয়। বেশি পেঁচাল পারবি না। তারপর আরিফাকে নিয়ে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় গেলাম। সাইদ আগে থেকে রেডি হয়ে আসছিল। কি রে, তুই এত দেরি করলি কেন? এমনি একটু সময় লাগছে। দাঁড়া দাঁড়া, আমরা তো জানি তুই প্রেম করস না, তা কার গার্লফ্রেন্ড নিয়ে আসছিস? তুই সবসময় নেগেটিভ ভাবিস। উনি আমার আপুর বান্ধবী আরিফা আপু। সরি আপু, কিছু মনে করবেন না, আমি ঠিক বুঝতে পারিনি। পারভেজ, তোমার গার্লফ্রেন্ড নাই? না, আমার কাছে এসব প্রেম ভালোবাসা করার মতো ইচ্ছা নাই। তারপরে হয়তো বা 1-2টা প্রেম হয়ে যেত, কিন্তু আপুর জন্য আর সম্ভব হয় না। ও, তার তানিশা তোমাকে ভালোবাসতে না করে নাকি? না, তবে আপু মা বাবা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। ছোটদের বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পারভেজ, আমি সত্যিই তোমাকে অনেক বাজে মনে করতাম, কিন্তু তোমার মনটা অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। তোমার না আজকে ফোন কিনতে যাবার কথা? যাব তো, এই কাজটা শেষ করে যাব। এসব কথা বলতে বলতে মিজানের মামার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। আরিফা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। আমিও ভেতরে যাব। তুমি গেলে সব ল্যাঠা চুকে যাবে। আমি এখানে সব কিছু দেখার জন্য এসেছি। ঠিক আছে চলুন, কিন্তু অতিরিক্ত কোনো কথা বলতে পারবে না, আর আমি যেভাবে বলবো সেভাবেই থাকতে হবে। আমি সাইদ আর আরিফা ভিতরে গেলাম। আমি ভিতরে গিয়ে খালাম্মা খালাম্মা বলে চিৎকার দিতে লাগলাম। এমন সময় 2টা মহিলা ঘর থেকে বের হয়ে এলো। আমি পায়ে সালাম করে বলতে থাকলাম, খালাম্মা, আপনারা গতকাল আমার জীবন বাঁচিয়েছেন, সেজন্য আপনাদেরকে এক নজর দেখতে এলাম। থাক বাবা থাক, বেঁচে থাকো। গতকাল তোমরা দুজন এখানে যে অবস্থায় এসেছো, তোমার তো জ্ঞান ফিরছিল না। খালাম্মা, আমি একে এর বাবার বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসেছি, একটু আগেই বিয়ে করেছি। আর গতকালের ঘটনা ওকে বললেই ও আপনাদের এক পলক দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল, তাই নিয়ে এলাম। তা খালাম্মা, গতকাল একজন আপুকে দেখেছিলাম, তার মোবাইল দিয়ে আমার মোবাইল খোঁজ করে পেয়েছিলাম। সে কোথায়? তাকে একটা ধন্যবাদ দেওয়া আমার খুব প্রয়োজন। দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি, দেখা করে যাও। আর শোনো, পালিয়ে বিয়ে করাটা ঠিক না, এটা তুমি ভুল করেছো। এমন সময় মিজানের গার্লফ্রেন্ড এলো। আমি আরিফাকে বললাম, যাও তুমি আপুর সাথে একটু কথা বলো আর তার জন্য আনা গিফটটা দাও। আরিফা আমার মুখের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকো না, তাদের জন্য আমার জীবন বেঁচেছে, তাকে তুমি আনা গিফটটা দাও। তারপর আরিফা বাহিরে নিয়ে গেল। আমি সাইদ ওয়াশরুমে যাওয়ার কথা বলে বাড়ির পিছনে দেওয়ার টপকে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আমি বলতে লাগলাম, না, আরিফাকে দিয়ে কিছু হবে না, এতক্ষণ কি গল্প করছে। এই কথা বলে আমি বাহিরে চলে এলাম। মোটর সাইকেল স্টার্ট দিয়ে আমরা উধাও। আরিফা আমার পিছনে আর সাইদের পিছনে মিজানের গার্লফ্রেন্ড। 30 মিনিটের রাস্তা আমরা 20 মিনিটে কভার করলাম। তারপর মিজানকে ফোন করে বললাম, কাজী অফিসে আয়। মিজান কাজী অফিসে এলেই বিয়ের কাজ শেষ করে মিজানকে বললাম, তোর বউ মানে ভাবিকে তোর বাসায় নিয়ে যা, আর যদি তোর মা বাবা মেনে না নেয় তাহলে আমাদের বাসায় চলে আসবি। কিছুদিন থাকার পর সবকিছু একটা ম্যানেজ করে দিব ইনশাআল্লাহ। আর এখন চল, সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করব। তুই আমার জীবন বাঁচিয়েছিস। আমি আজকে নিয়ত করেছিলাম ওকে না পেলে মরে যাব, আর তোরাও গতকাল বাজে ব্যবহার করছিলি। আবে শালা পারভেজ গতকাল যে কাহিনী করছে আমার সারা জীবন মনে থাকবে। কিরে ভাই, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? আমার পেটে ইঁদুর বাদুর বাঘ সিংহ দৌড়াচ্ছে। এখন রেস্টুরেন্টে চল। চল, আমারও ক্ষুধা লাগছে। তারপর রেস্টুরেন্টে গেলাম। মিজান আর ওর বউ একসাথে বসেছে, সাইদ এক পাশে, আমি আর আরিফা এক পাশে। বাজেট কম, আমার দিকে একটু খেয়াল রেখে অর্ডার করিস। আজকে তোর বিয়ের খাবার খাবো, তো কম কেন খাবো? দরকার হলে আজকে তোকে বন্দুক দিয়ে যাব, তারপরেও কষ্টের প্রতিশোধ নিব। সমস্যা নাই, তোমরা খাও, যদি টাকা লাগে আমি দিব।
ওই তোমরা হরতাল বন্ধ করো, যার যা লাগে অর্ডার করো। এরপর অর্ডার করা শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ, 10,000 বিল হয়েছে। মিজান কষ্ট করে 7,000 দিল, বাকিটা মিজানের বউ দিল। তারপর বাসার দিকে রওনা দিলাম। আমি আর আরিফা একসাথে আসছি। ওই সময় তুমি কথা বললে কেন? কোন সময় কোন কথা বলছি? ওই সময় তুমি ওই কথা বললে কেন? ওই সময় বললা আমি তোমার বউ। এই কথা না বলে অন্য কোনো কথা বলতে পারতে। জায়গা বুঝে কথা বলছি, আর সেই জন্য আমি সত্যি দুঃখিত। ঠিক আছে, তুমি তোমার বন্ধুর প্রেমের জন্য এত কিছু করো, নিজে প্রেম করো না, এটা কেমন কথা? কোচ কখনো মাঠে নামে না, আমি ওদের কোচ, বুঝলা? আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? কেন? কেন, আমরা কি বন্ধু হতে পারি না? তুমি তো আমার চেয়ে বড়। তাতে কি? আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তোমার সমস্যা হবে কেন? ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় আরিফার ডাকে ঘুমটা ভেঙে গেল। কি হলো, ডাকছো কেন? তুমি না মোবাইল কিনতে যাবে, আর আমারও কিছু কেনাকাটা করতে হবে, তাই ভাবছিলাম দুজন মিলে একসাথে যাব, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে আরিফাকে ডাক দিলাম। এমন সময় মা বলল, কি হয়েছে রে, এমন ভাবে চিৎকার করছিস কেন? আরিফা আপু মার্কেটে যাবে, তাই তার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করছিস ভালো কথা, চিৎকার দিলি কেন? ওদের রুমে গিয়ে ডাক দে। আমি মনে মনে বলি, রুমে গেলে যা দেখায় তা দেখে মাথা ঠিক থাকে না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ যাচ্ছি। তারপর ওদের রুমে গিয়ে ডাক দিলাম। পারভেজ, তুমি 1 মিনিট বসো, আমার রেডি হওয়া শেষের দিকে। ঠিক আছে, বসে আছি। আজকে শাড়ি পরেছে, অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে ঘাসের বুকে যেমন শিশিরের ফোঁটা রোদের সোনালি আলোয় মুক্তোর মতো রূপালী আলো ছড়ায়, ঠিক সেই রকম লাগছে। পিছন থেকে আপু বলছে, কিরে পারভেজ, তুই আরিফার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? না দেখছি আর চিন্তা করছি। কি চিন্তা করছিস? চিন্তা করছি এইরকম একটা শাড়ি তোকেও কিনে দিতে হবে। এটা আমার শাড়ি, আরিফার নাকি অনেক পছন্দ হয়েছে, তাই গিফট করে দিয়েছি। খুব ভালো করেছিস, এটা মহৎ একটা কাজ করেছিস। পারভেজ চলো। আপনি কি কোনো বিয়ে বাড়িতে যাবেন নাকি? পরে বলি, এখন চলো। ঠিক আছে চলেন। আমি নিচে গিয়ে বাইকে বসে আছি। বাইক রাখো, আমরা রিক্সা দিয়ে যাব। আমর জ্বালা, বাইক রেখে আমি রিক্সা দিয়ে যাব কেন? আবে হালাই চিল্লাইবার লাগছো গেলা। কি তাকাও তুমি, পুরান ঢাকার কথা শিখলা কবে? আবে হালাই কি কইবার লাগছো? আবে, আমার বাড়ি তো পুরান ঢাকা। হইছে, এখন বাইকে ওঠো। বললাম তো রিক্সা দিয়ে যাব। ঠিক আছে চলো। তারপর রিক্সা নিলাম। আরিফা আগে উঠে বসলো, তারপর আমি উঠে বসলাম। এত দূরে বসে আছো কেন? এইভাবে কোনায় বসলে একটু ধাক্কা লাগলেই পড়ে যাবে। না পড়বো না। এত কথা বলার কি আছে, কাছে এসে বসো। তারপর আর কিছু বললাম না, একদম পাশাপাশি বসে আছি। আরিফা বা আমি কেউ কিছু বলছি না, অনেকক্ষণ ধরে চুপ করে আছি। এমন সময় ফোন বেজে উঠলো। হ্যালো, কে? দোস্ত, আমার অবস্থা খুবই খারাপ। 2 গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হইব, পকেটে টাকা নাই। মর গিয়ে, এসব কাজের জন্য আমাকে ডাকবি না। দোস্ত, তোর কাছে টাকা থাকলে দে না, পরে দিয়া দিমু। আমার কাছে কোনো টাকা নাই, পারলে তুই আমারে কয়েকশো টাকা দে। তারপর ফোন কেটে দিলাম। মার্কেটের সামনে রিক্সা থামালো, ভাড়া মিটিয়ে ভিতরে গেলাম। তোমার সব থেকে কোন রং ভালো লাগে? আমার কাছে সব রং ভালো লাগে, তোমার কোনটা দরকার? কোন রঙের শাড়ি পছন্দ করো? ইয়াং বয়সে নীল রঙের শাড়ি পরাই ভালো, আর তোমাকে বেশ মানাবে। আর 3 পিস কোন রঙের হলে ভালো হবে? 3 পিস কালো রঙের হলে ভালো লাগবে, আর হলুদ রঙের হলেও ভালো লাগবে। ঠিক আছে চলো। তারপর প্রথমে নীল রঙের শাড়ি নিল, এরপর কালো রঙের 3 পিস নিল, আর হলুদ রঙের 3 পিস নিল। কিছুক্ষণ পর বলল, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। তারপর লেডিস শপে গিয়ে 30 মিনিট পরে আসলো। এতক্ষণ লাগে? ম্যাচিং করে কিনলাম। কি? কিছু না। এবার তাহলে বাইরে যাওয়া যাবে। তোমার মোবাইল কিনবে না? আমার মোবাইল এখান থেকে কিনবো না, অন্য দোকানে গিয়ে কিনবো। তারপর আমার পছন্দ মতো একটা মোবাইল কিনলাম। চলো বাসায় যাই। শপিং করার পর খাওয়া দাওয়া না করে আমি কোনোদিন বাসায় যাই না, তাই খাওয়া দাওয়া করে বাসায় যাব। ঠিক আছে চলো রেস্টুরেন্টে যাই। তারপর খাওয়া দাওয়া করলাম, টুকটাক কথা। তারপর আরিফা জোর করে বিল দিল। বাইরে এসে রিক্সায় উঠলাম। একটু যেতেই ফুলের দোকান দেখে আরিফা বলল, থামেন থামেন, আমার ফুল কেনার বাকি আছে।
এখন ফুল দিয়ে কি করবে? গোলাপ আমার অনেক প্রিয়, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এরপর অনেকগুলো ফুল নিয়ে আসলো। তারপর আবার বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় গেলাম। আধা ঘন্টা পর বাসায় পৌঁছে গেলাম। গোসল করে ঘুমিয়ে পড়লাম। 1 ঘন্টা পর আবার তানিশা আপু ডাকতে শুরু করলো। এখন তো সকাল হয়নি, এখন ডাকছিস কেন? আরিফা তোকে ছাদে যেতে বলেছে। তুই যা, আমি এত রাতে যেতে পারবো না। তুই না গেলে আমি পানি ঢালবো বিছানায়। আমি কি যাব না বলেছি? আমি বলেছি এই তো যাচ্ছি। গুড, এখন যা। ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর ছাদে গেলাম। গিয়ে দেখি নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর লাগছে। মনে হয় রাতের নীল পরি এখানে এসেছে। হালকা চাঁদের আলোয় আরিফাকে আলোকিত করে রেখেছে। আমাকে কি ডেকেছো? হুম। কিছু বলবে? পিছন থেকে ফুলের তোড়া বের করে হাঁটু গেড়ে বসে বলে, আই লাভ ইউ পারভেজ। আমি অনেক ভেবেছি, কিন্তু চিন্তা করে দেখলাম আমার জীবনে তোমার মতোই একজন মানুষ দরকার। আমার মতো বয়সে ছোট ছেলে তোমার দরকার? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মনের সাথে অনেক যুদ্ধ করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভালো না বেসে থাকতে পারলাম না। আরিফা, তুমি আমার বড় বোনের বান্ধবী। এটা সমাজ, পরিবার কেউ মানবে না। তুমি মানলেই সবাই মানবে। তুমি এখন ওঠো। না, তুমি আগে আমার ভালোবাসা গ্রহণ করো। আমি তোমার বোনের সাথে কথা বলেছি, সে বলেছে তুমি রাজি হলে তার কোনো আপত্তি নেই, আর তোমার পরিবারের কারো আপত্তি থাকবে না। দেখো আরিফা, আমি তোমাকে আমার বোনের নজরে দেখেছি, যা শুধু আপু ডাকিনি। ওইটা আমার অনেক বড় ভুল ছিল। তোমাকে আমার আপু ডাকার প্রয়োজন ছিল। আর শোনো, তুমি উঠে ঘরে যাও আর ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি আমাকে গ্রহণ না করলে আমি এখান থেকে যাব না। দেখো, সেটা তোমার ব্যাপার। আজকে যদি তুমি আমাকে গ্রহণ না করো, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আচ্ছা, তুমি আমাকে 2 দিন সময় দাও। আমি 2 দিন পর তোমাকে আমার উত্তর দিব। 2 মিনিট সময় দিলাম। 2 দিনের সময় কি বেশি চেয়েছি? আর বেশি তেরিবেরি করলে আমি নিজেই নিজেকে শেষ করে দিব। না, তুমি নিজের কোনো ক্ষতি করো না। আমি তোমাকে 2 দিন সময় দিলাম। তারপর আরিফাকে রুমে যেতে বললাম। কিছুক্ষণ পর আমিও রুমে চলে এলাম। একটু পর তানিশা আমার রুমে এলো। ওই তুই কি রে? মেয়েটা নিজের লাজ লজ্জার মাথা খেয়ে তোকে প্রপোজ করলো, আর তুই ওকে ফিরিয়ে দিলি? আমি তোর কি এমন ক্ষতি করেছি রে? তুই তোর বান্ধবীকে আটকাতে পারলি না? আরিফাকে চিনি, ও অনেক ভালো মেয়ে। কোনো ছেলের সাথে ওর আড্ডা নেই, কারোর সাথে প্রেম করেনি। তাছাড়া বাবা মায়ের একমাত্র মেয়ে। ওই তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। সবকিছু ঠিক আছে, কিন্তু আরিফা তো আমার চেয়ে বড়। তুই জেনে শুনে এমন একটা কাজকে উৎসাহিত করলি। ওই তোকে আরো 1 বছর আগে থেকেই ভালোবাসে। মজা করিস আমার সাথে? 2 দিন আগে আমাকে প্রথমবার দেখেছে, আর তুই বলছিস 1 বছর? শোন, 5 বছর হলেও আমার কিছু করার নেই। তুই আমার সাথে ওর উকালতি করতে আসিস না। 3টা চড় দিল তানিশা আমার গালে। আমার মুখে তোর কথা শুনেই তোকে ভালোবেসেছিল। তুই যখন আমাকে কলেজ থেকে নিয়ে আসতি, তোকে এক নজর দেখার জন্য দূরে দাঁড়িয়ে তোকে দেখতো। আমি জানতাম ভালোবাসা কি, তুই তা বুঝিস না। তাই আরিফাকে প্রপোজ করতে মানা করেছিলাম। কিন্তু যখন তুই মিজানের জন্য এত কিছু করলি, তখন আরিফা আমার কোনো কথাই মানলো না, তাই প্রপোজ করছে। ঠিক আছে, আমাকে একটু চিন্তা করতে দে। আর এই কথাগুলো আমাকে ভালো করে বললেও পারতি, গায়ে হাত না তুললেও হতো। তোকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি, এখন মাথা থেকে নামাতে হবে, তাই মারছি। ঠিক আছে, আজকের পর থেকে তুই আর আমার উপর কোনো অধিকার খাটাতে আসবি না। ভালো করে চিনি না, জানি না কিভাবে আমি একজনকে ভালোবাসবো, তা তুই একবারও চিন্তা করলি না? 2টা দিনকে বেশি সময় চাইছিলাম। তোর ইচ্ছা, আমি তোর উপর কোনো অধিকার দেখাবো না। যা, তোকে মুক্তি দিলাম। আমি রাগ করে বাসা থেকে বেরিয়ে এলাম। রাস্তায় অনেকক্ষণ হেঁটে হেঁটে আবার বাসার সামনে এলাম। তারপর ছাদে গেলাম। এক কোনায় ছাদে বসে আছি। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সকালে ঘুম ভেঙে গেলে নিচে যাওয়ার সময় দেখি আরিফা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তুমি কোথায় গিয়েছিলে? একটু আগে তোমাকে তোমার রুমে পেলাম না। ছাদে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে আসো, তোমাকে নিয়ে বাইরে যাব। আমি যেতে পারবো না, আমার অনেক ঘুম ধরেছে, চোখ জ্বালাপোড়া করছে। পরে কোনো সময় যাব। তুমি ঠিক আছো? কোনো সমস্যা নাই? আচ্ছা, আগামীকাল তুমি তোমার কথা জানাবে। দয়া করে না করো না। চেষ্টা করব। তবে আপুকে দিয়ে আমাকে অপমান না করলেও পারতে। তানিশা তোমাকে কি বলছে? কিছু না। 1 বছর কারো পিছনে না ঘুরে তাকে সামনাসামনি বলে দিতে, তাহলে এত কষ্ট আর নাটক করার কিছু থাকতো না। তোমার বাবা মায়ের সাথে দেখা করলাম,
আমি তোমাকে যেমন ভাবতাম তা পরীক্ষা করে দেখলাম। আইসক্রিমের দোকানে তোমার সাথে ইচ্ছে করে ঝগড়া করছি, আর তুমি দেখলাম আমাকে টিটকারি মারলে, তাই ভাবলাম তুমি হয়তো ইফটিজিং করো, তাই আরেকটু সময় নিলাম। জয় বাংলা, হইছে কাম। আজকের পর থেকে আমার বিষয়ে কোনো কথা আপুর সাথে শেয়ার করতে পারবে না। তানিশাকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওই সব কিছু ব্যবস্থা করে দিল, আর ওকে কোনো কিছু জানাবো না, এটা কেমন কথা? শোনো, আগামীকাল লাগবে না, আজকে আমার উত্তর নিয়ে নাও। আমি আপুর সাথে প্রেম করতে পারবো না, তবে যদি মা বাবাকে রাজি করাতে পারো তবে তা ভিন্ন কথা। তোমার চেয়ে বয়সে বড় কারোর সাথে প্রেম করতে পারবে না? তাহলে তোমার বাবা মাকে রাজি করানোর কি আছে? আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? নিজের জীবনের চেয়ে বেশি। বিয়ের আগে আমার সাথে রাত কাটাতে পারবে? কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, যা শুনলে তাই বলছি। বিয়ের আগে আমার সাথে রাত কাটাতে পারবে? আমাকে 2 দিন সময় দাও, আমি তোমাকে ভেবে বলছি। হ্যাঁ, যা শুনলে তাই বলছি। বিয়ের আগে আমার সাথে রাত কাটাতে পারবে? আমাকে 2 দিন সময় দাও, আমি ভেবে বলছি। তোমার যতদিন সময় লাগে সময় নাও, তারপর আমি আমার রুমে চলে আসি। আমারও তো একটু দেখা দরকার কেমন ভালোবাসে। আবেগের বশে সে কি বিবেককে বিসর্জন দিতে পারে কিনা। গোসল করে একটা লম্বা ঘুম দিলাম। দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাচ্ছি, এমন সময় দেখি আরিফা ডাকছে। কিছু বলবা? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি একটু বের হতে চাই। কোথায় যাবে? তুমি রেডি হও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখন কিছু জানতে চেও না। ঠিক আছে, আমি আসছি, 5 মিনিট সময় দাও। রেডি হয়ে নিচে গেলাম। আরিফা আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। চলো। তারপর বাহিরে গিয়ে একটা রিক্সা নিয়ে যাচ্ছি। রিক্সা থেকে নামলাম একটা এতিমখানার সামনে। ভিতরে যেতেই অনেকগুলো বাচ্চা এসে আরিফার চারদিকে ভিড় করলো। মনে হয় আরিফা এদের অনেক আপন। আরিফা আমার দিকে আঙ্গুল তুলে বলছে, ওই যে তোমাদের ভাইয়া। কিছু বুঝে ওঠার আগে বাচ্চাগুলো আমার কাছে ছুটে আসলো। তারপর বাচ্চাদের সাথে বসে সময় পার করলাম। সন্ধ্যার দিকে একটা গাড়ি এলো। গাড়ি থেকে একটা লোক এসে আরিফাকে বলল, ম্যাডাম, খাবার এসে গেছে। এখন কি বাচ্চাদেরকে খাবার দিয়ে দেব? সবাইকে খবর দাও। এমন সময় আরিফা আমার কাছে এসে বলল, এদের সাথে বসে খেতে তোমার কোনো আপত্তি আছে? দেখো, এদের সাথে খেলে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে, অনেক শান্তি পাবে। আমার কোনো সমস্যা নাই। তাছাড়া আমি প্রতি বছর এমন বাচ্চাদের সাথে বসে খাবার খাই। তাইলে ঠিক আছে, তুমি আমার সাথে বসে খাবে। তারপর আমি আরিফার পাশে বসে বাচ্চাদের সাথে খাচ্ছি। মাঝে মাঝে আরিফার দিকে তাকিয়ে আছি। আরিফা কিন্তু একবারও আমার দিকে তাকালো না। খাওয়া দাওয়া শেষ করে বাহিরে বসে আছি। এখানে বসে আছো কেন? তোমার কি মন খারাপ? না, অনেক ভালো লাগছে, সত্যি অনেক আনন্দ লাগছে। এখন চলো, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় এতিমখানার চাচা বলছে, আরিফা মা, তুমি আবার কবে আসবে? সঠিক বলতে পারি না, তবে যদি আমি না আসতে পারি তাহলে এখন থেকে প্রতি মাসে পাগড়ি আসবে। ও, তাহলে ঠিক আছে। ভালো থেকো মা, ভালো থেকো বাবা। তারপর বাহিরে এসে রিক্সা নিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম। আরিফা আজকে প্রয়োজন ছাড়া কোনো কথা বলছে না। আগের মতো চঞ্চলতা তার ভিতরে আমি দেখতেও পাচ্ছি না। তবে বাচ্চাদের সাথে অনেক হেসে হেসে কথা বলছে। নীরবতা ভেঙে আমি প্রশ্ন করলাম, আরিফা, এখানে তুমি কতদিন পর পর আসো? যখন আমার মন ভালো থাকে না তখন আসি। এই এতিমখানাটা বাবা বানিয়েছে। অনেকগুলো বাচ্চা এখানে থাকে আর লেখাপড়া করে। আমাদের বাসায় কেউ গেলে ওই দিন বাহির থেকে খাবার নিয়ে যাওয়া হয়, আর না হলে ওইখানেই রান্না করা হয়। পুরোটাই বাবা নিজের হাতে সামলান। আমাদের সাথে ফোন করে কথা না বললেও এতিমখানার খোঁজ খবর ঠিকই রাখেন। ও, তাহলে আমার মনে হয় তোমার বাবা অফিসে অনেক ভালো মানুষ। আচ্ছা পারভেজ, ওই সময় কি কথাটা তুমি সিরিয়াসলি বলেছিলে নাকি মজা করেছিলে? কোনো কথা বলছো তুমি? এক রাতের কথা। সিরিয়াস ভাবে বলছি। তাহলে আমি চিন্তা করে ফেলেছি। তোমার কথায় আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। তোমার কি মাথা ঠিক আছে? তোমার মনের আশা পূরণ করলাম আর কি। এমন সময় রিক্সা বাসায় এসে পড়লো। রিক্সা ভাড়া মিটিয়ে রুমে চলে এলাম। এমন সময় মিজান ফোন করে বলল যে তার বাবা মা তাদের বিয়েটা মেনে নিয়েছে আর আগামীকাল তাদের বৌভাত অনুষ্ঠান, তাই আমাকে রাতেই যেতে হবে।
মিজান আমি আগামীকাল সকালে আসবো, এখন আসতে পারবো না। মিজান বলল তোর বাসার দরজাটা খোল, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। দরজা খুলে দেখি মিজান আর মিজানের বউ দাঁড়িয়ে আছে। ভিতরে আয়। সর সামনে থেকে। ভিতরে গিয়ে চিৎকার দিতে আরিফা আপু একটু বাহির আসেন। আরে মিজান, কেমন আছো তোমরা? আপু একদম ভালো আছি। আমাদের দুজনের পরিবার থেকে আমাদের বিয়েটা মেনে নিয়েছে। আগামীকাল আমাদের বাড়িতে অনুষ্ঠান, তাই আপনাকে দাওয়াত দিতে এলাম। আপনি কিন্তু আসবেন। তারপর আমাদের বাসার সবাইকে দাওয়াত দিল, সবাই খুশি। পারভেজ চলি রে। ঠিক আছে যা, ভালো থাকিস। তারপর রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে ছাদে গেলাম। চিন্তা করছি আগামীকাল আমি মিজানের বিয়ের অনুষ্ঠানে যাব না। আমার বাড়িতে এলো, সবাইকে দাওয়াত দিল সামনাসামনি, আমাকে মোবাইলও বলল, আর সরাসরি বলল না, তাই যাব না। এমন সময় আরিফা ছাদে আসলো। কিছু বলবে? না, মন ভালো লাগছে না, তাই ছাদে চলে এলাম। তাহলে তুমি বসো, আমি আসি। আমার পাশে বসো। না, আমি ঘুমিয়ে পড়বো। আমি রাজি, তুমি জায়গা ঠিক করো। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আরিফা তুমি কি বলছো তা তুমি জানো? আমি জানি, আমার কোনো সমস্যা নেই। তুমি তো দেহ চাও, আর আমি তোমার মন চাই। তুমি না হয় দেহটা নিলে, তার বিনিময়ে আমাকে তোমার মনটা দিবে। চুপ করে নিচে চলে এলাম। এখানে আরিফার কোনো দোষ নেই, সবটুকু আমার দোষ। কোনো চিন্তা না করে বাহিরে গিয়ে একটা সিগারেট ধরিয়ে দিলাম। আরিফার কথাগুলো কানে বাজতে থাকলো। তুমি তো দেহ চাও, আর আমি তোমার মন চাই। তুমি না হয় আমার দেহ নিলে, তার বিনিময়ে আমাকে তোমার মনটা দিবে। কথাটা বারবার কানে বাজতে থাকলো। আমি আর কোনো কিছু চিন্তা করতে পারছি না। দুইটাই বাসায় গিয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু চোখে ঘুম আসছে না। তাই আবার ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আরিফা দাঁড়িয়ে আছে। এত রাতে তুমি ছাদে কি করো? চোখ মুছতে মুছতে আরিফা বলল, এমনি ঘুম আসছিল না, তাই একটু ছাদের খোলা আকাশ দেখতে এলাম। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে, রুমে যাও। আকাশের বৃষ্টির দেখা যায়, কিন্তু মনের মাঝে তুফান এলেও তা দেখা যায় না। একটা কথা বলবো? বলো, তোমার কিছু বলার বাকি থাকলে বলতে পারো। না থাক, তুমি বরং রুমে যাও। থাকবে কেন? বলো কি বলতে চাও। না এমনি, তুমি বরং ঘুমাতে যাও। হঠাৎ বজ্রপাতের আওয়াজে আরিফা আমাকে জড়িয়ে ধরেছে। আমিও কিছুটা ভয় পেয়ে আরিফাকে জড়িয়ে ধরেছি। কিছুক্ষণ পর আমি আরিফাকে ছাড়িয়ে বলি, সরি, আসলে আমি হঠাৎ করে এমন হবে বুঝতে পারিনি। আমিও অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে এবার রুমে যাও। একটা কথা বলবো? বলো। মানুষটা কখন মরে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। আজকে যদি বৃষ্টি হয়, তুমি আমার হাত ধরে একটু ভিজতে পারবে? তোমার মাথা ঠিক আছে? এত রাতে ভিজলে 100% ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে না। এমন সময় অঝোর বৃষ্টি ঝরতে শুরু করলো। আমি নিচের দিকে রওনা দিলাম। আরিফা আমার হাত ধরে থামিয়ে দিল। আমি আর কিছু বললাম না। আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। চারদিক কেমন যেন অন্ধকার হয়ে গেছে। আবার বাজের আওয়াজ, আবারও জড়িয়ে ধরা, আবার ছেড়ে দিলাম। আমি আরিফার চোখের দিকে তাকিয়ে আছি। ওর চোখ মনে হয় কিছু বলতে চাচ্ছে। চোখের ভিতরে মনে হচ্ছে অনেক গভীর, যেখানে অজানা অনুভূতি আর বোঝাতে না পারার কষ্ট, আবার হারানোর ভয়। আমি নিজেকে ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু পারছি না। কোন এক অজানা নেশায় আসক্ত হয়ে আছি আমি। কতক্ষণ ছিলাম তা জানি না। রাত 3টার দিকে তানিশা ছাদে এলো। এসে দেখে আমি আর আরিফা চোখের দিকে দুজন তাকিয়ে আছি, কেউ কোনো কথা বলছি না। এরপর তানিশা এসে আমাকে একটা চড় মেরে বলল, একটা মেয়ে সর্বনাশ করতে তোর গায়ে বাঁধলো না? কি সর্বনাশ করলাম রে আমি? তানিশা, তুই এখানে এলি কেন? আর পারভেজ আমার কোনো সর্বনাশ করবে কেন? এখন কয়টা বাজে? খবর আছে তোর? 11টা 12টা হবে। এখন রাত 3টা বাজে। তুই আমাকে মারলি কেন? তুই আমার সাথে কোনো কথা বলবি না। তোর সাথে কথা আমি বলতে চাচ্ছি না। তুই আমাকে মারলি কেন? তুই তোর কাজের জন্য মার খাইছিস। তারপর আমি রুমে চলে এলাম। অনেক ঠান্ডা লাগছে। আর এতক্ষণ কিভাবে গেল? 3-4 ঘন্টা এভাবে দাঁড়িয়েছিলাম তা আমি জানি না। এটা কি কোনো ঘর ছিল, নাকি আমি আরিফাকে ভালোবেসে ফেলেছি? এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকাল 10টার দিকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাসার সবাই মনে হয় কোথাও যাবে। তারপর মনে পড়লো মিজানের বৌভাত অনুষ্ঠানে যাবে মনে হয়। পারভেজ, তুমি যাবে না মিজানদের অনুষ্ঠানে? না, আমি যাব না। তাহলে আমিও যাব না। তুমি যাও, আর না গেলে মিজান মন খারাপ করবে। তুমি না গেলে মন খারাপ করবে না। না, কারণ আমি আরো পরে যাব। আমি তোমার সাথে যাব। এমন সময় মা বাবা তানিশা সবাই বলছে, পারভেজ আরিফা তোমরা আসো, আমি একটু পরে যাব।
তোর ফাজলামি বাদ দিয়ে চল। আমি তো যাওয়ার জন্য রেডি হইনি। তাহলে রেডি হয়ে চলে আসিস। চল আমরা যাই। আরিফা আর কোনো কথা বলল না, আমার দিকে তাকিয়ে চলে গেল মায়ের সাথে। তারপর আবার গোসল করে নীল রঙের পাঞ্জাবি পরে চলে গেলাম। গিয়ে দেখে অনেক মানুষ এসে গেছে। দুপুরে খাবার সময় খাবার খাচ্ছি, এমন সময় একটা ছেলে আরিফার ওড়না ধরে টান মারে। আমি ছেলেটার কাছে গিয়ে বললাম, তুমি কি ইচ্ছে করে টান মারছো নাকি এমনি হয়ে গেছে? ছেলেটা বলল, কি জিনিস ভাই, ইচ্ছে করে দিছি। আমার মাথা নষ্ট হয়ে গেল। লাত্তি, খুশি, চড়, থাপ্পড় যেভাবে পারছি মারছি। কয়েকজন ফেরানোর চেষ্টা করছে, ছেলে আর আমার মাঝে নেই। খান কি পোলা আসবি, ওটার সহ দিমু মাদার পো। ইচ্ছা মতো কিছুক্ষণ দেওয়ার পর, কিরে তুই আমার মেহমানকে মারছিস কেন? তোর মেহমান আরিফার ওনা ধরে টান মারছে। খান কি পোলা, কত বড় সাহস এর, আবার আমাকে বলে যে কি জিনিস। ভাই বুঝতে পারে নাই, ছাইড়া দে। তারপর মিজান ছেলেটাকে বলল আরিফের কাছে ক্ষমা চাইতে। ছেলেটা আরিফার কাছে ক্ষমা চাইছে। থাক ভাই, আর কখনো এমন করো না। আপু জীবনেও করব না। তুই যা ইচ্ছা করে, তাতে আমার কিছু যায় আসে না। আমার পরিচিত কারোর সাথে করলে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা রাখবো না ইনশাল্লাহ। তারপর আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেলাম। আসলে রাগ উঠলে মাথা ঠিক থাকে না, ওই জন্য এমন করি। হাসপাতালে নিলে বলে পুলিশ কেস, ইপটিজিং করতে গিয়ে ধরা খাইছে, তাই এমন হয়েছে। কি কি লাগবে বলেন, আমি করে দিচ্ছি। থানায় ডায়েরি করতে হবে। এখন আপনাকে মারবো, তারপর আপনি থানায় যাবেন, পুলিশ আসবে, তদন্ত করবে। আমি পুলিশকে ঘুষ দিয়ে পাঠিয়ে দিব। তারপর আবার আরেকটা তদন্ত কমিটি গঠন হবে, যে এই কমিটি ঠিক মতো কাজ করেছে কিনা। তারপর তোর চিকিৎসা হবে। বুঝতে পারছি ভাই, দাঁড়ান আমি চিকিৎসা করছি। তারপর ছেলেটাকে হাসপাতালে দিয়ে আসলাম। আসার আগে দেখলাম ছেলেটার মা আসছে, এসে কান্না করছে। তারপর আমি বললাম, আমি আপনার ছেলেকে মেরেছি, পারলে ক্ষমা করে দিয়েন। আল্লাহ, তোর শরীরে কিরা পড়বে, তুই আমার ছেলেকে মারছিস। আন্টি আপনি দাঁড়ান, আমি আসছি। তারপর এক প্যাকেট রক্ত দিয়ে চলে আসলাম। রাতে বাসায় আসলাম, কেউ আমার সাথে কথা বলছে না, কারণ আজকেও মারামারি করছি। আর আমি এটাও জানি আজকে আমার খাবার বন্ধ। কি আর করবো, না খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত 12টার দিকে আরিফা কল দিছে। কিছু বলবা? একটু ছাদে আসো। কিসের জন্য? এমনি, তুমি আসো। ঠিক আছে। তারপর ছাদে গিয়ে দেখি আরিফা খাবার নিয়ে ছাদে বসে আছে। কি ব্যাপার, ছাদে আসতে বললা কেন? খাবারটা খেয়ে নাও। এটা কার খাবার? তোমার জন্য লুকিয়ে রাখছিলাম। আমার মাথায় হাত দিয়ে বলো, এটা কার খাবার? এইবার আরিফা বলল, এইটা আমার খাবার। রাতে রুমে খাওয়ার কথা বলে নিয়ে আসছিলাম। তুমি খাও, আমি খাবো না। তাহলে খাবারগুলো নিচে ফেলে দে। না, তুমি খাও। যদি তুমি নিজের হাতে খাওয়াতে পারো তাহলে খাবো। পারবো না। আমার না রাতে না খেয়ে থাকতে অনেক কষ্ট হয়, তাই বলছিলাম তুমি যদি নিজের হাতে খাইয়ে দিতে। তোমার হাতে কি হয়েছে? তুমি যদি নিজের হাতে খাইয়ে দিতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে। তুমি শিওর? হুম। তারপর আরিফাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। একটু পর আরিফাও আমাকে খাইয়ে দিচ্ছে। এভাবে খাওয়া দাওয়া শেষ করলাম, পানি দিয়ে হাত পরিষ্কার করলাম। একটা কথা বলি। বলো। ওই ছেলেটা আমার ওড়না ধরে টান দিছে, তার জন্য তোমার এত খারাপ লাগলো কেন? জানি না। তুমি কি আমাকে ভালোবাসো? জানি না। আগামীকাল বাসায় চলে যাব। মা বাবাকে বলেছি, তাই তারা 1 মাস না থেকে চলে আসবে। আমি হয়তো আগামীকাল বিকালে চলে যাব। আর একটা কথা, তুমি বলছিলে না বিয়ের আগে তোমার সাথে এক রাত থাকতে, আজকে আমি তোমার সাথে থাকবো। আরিফা তুমি ভুল ভাবছো, আমি তো এত কিছু ভেবে বলিনি। শর্ত তো শর্তই। আরিফা তুমি না একটু আগে বললা যে আমি তোমার কাছে যা চাইবো তাই দিবা? তাহলে শোনো, আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো। আমিও চাই তুমি সব সময় আমার পাশে থাকো। তারপর কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম আরিফা সকালে তার বাসায় চলে গেছে। আগামী 1 সপ্তাহ পর তার বিয়ে। আমাদের বাসায় আরিফার বাবা মা আসছিল, আমি ঘুমিয়েছিলাম, তাই আমার সাথে দেখা হয়নি। নে, এবার তো তোর শান্তি। আরিফা যাবার সময় অনেক কেঁদেছে। মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারিনি। বারবার বলে গেছে, আমি আমার ভালোবাসার মানুষকে কখনো বোঝাতে পারিনি আমি তাকে কতটা ভালোবাসি। আরিফা আমাকে সব কিছুই বলেছে, আর এই বিষয়টা তোর বাবাও জানে। আমরা ভেবেছিলাম তুই ওকে পছন্দ করবি, কিন্তু তুই যেহেতু না করেছিস তাই আমরাও না করে দিয়েছি। জীবনে আসল ভালোবাসাটা তুই হারিয়ে ফেললি। আর মাত্র 7 দিন পর মেয়েটির বিয়ে হয়ে যাবে। আমি কোনো কিছু বলতে পারছি না, কারণ নিজের অজান্তে কখন যে আরিফাকে ভালোবেসে ফেলেছি তা আমিও জানি না।
শুধু নিজের ইগোর কথা চিন্তা করে কিছু বলতে পারলাম না। এমন সময় তানিশা একটা চিঠি দিয়ে গেল। এই নে, তোর জন্য এই চিঠিটা দিয়ে গেছে। আমি চিঠিটা নিয়ে আমার রুমে চলে গেলাম। চিঠিটা খুলবো কিনা তা নিয়ে মনের মাঝে একটা ভয় কাজ করছে, কি লিখে গেছে আরিফা। তাই বাসা থেকে বের হয়ে নদীর পাড়ে বসে চিঠিটা খুললাম। চিঠিটাতে লেখা ছিল, প্রিয় পারভেজ, সেই কবে থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু তা বলতে পারিনি। যখন তোমাকে বললাম তখন তুমি আমাকে বললে তোমার সাথে এক রাত থাকার জন্য। আমি তাতেও রাজি ছিলাম, তুমি আবার না করে দিলে। ওই দিন বৃষ্টির রাতের কথা মনে আছে তোমার? ওই দিন আমি তোমার চোখে ভালোবাসা দেখেছিলাম, কিন্তু তুমি তা বুঝতে পারলে না। আমি বাবার কাছে বিয়ের জন্য কিছুদিন সময় চেয়েছিলাম, বাবা আমাকে দিয়েছিল, কিন্তু সেই সময়ের মধ্যে আমি তোমাকে আমার কাছে নিতে পারিনি। 1 সপ্তাহ পর আমার বিয়ে আমার খালাতো ভাইয়ের সাথে। আমি জানি তুমি আমাকে বন্ধু বলে মনে করো, তুমি পারলে আমার বিয়ের সময় এসো। তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি তোমার দিকে তাকিয়ে কবুল বলবো, আর মনে মনে ভাববো তোমার সাথে আমার বিয়ে হয়েছে। ইতি, তোমার পথের কাটা আরিফা। চিঠিটা পড়ে সত্যি অনেক খারাপ লাগছে। চোখের কোণে জল জমতে থাকলো। কান্না চেপে রাখতে পারলাম না, তাই চিৎকার দিয়ে কান্না করতে থাকলাম। ভালোবাসা কি তা আমি সত্যিই বুঝি না, কখনো বোঝার চেষ্টা করিনি। না চাইতেই যে ভালোবাসা পাওয়া যায়, সেই ভালোবাসাকে আমরা মূল্য দিতে জানি না। আমার সব অপমান সহ্য করেও যে আমার কথা ভাবতো, সেই আমাকে আসলে ভালোবাসে। আমি কি করব? এখন কি আরিফা আমার কাছে আসবে, বা আমি বললে সে আমার কথা মানবে? সবকিছু কেমন যেন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। মেয়েটা তো কোনো দিক দিয়ে খারাপ না, দেখতে অনেক সুন্দরী। অসহায় মানুষের পাশে নিজেকে বিলিয়ে দেয়। তার পরিবারও একই রকম। না, আমি আমার ভালোবাসাকে হারিয়ে যেতে দিব না। যেভাবেই হোক আমাকে আরিফার বিয়ে আটকাতেই হবে। মিজান সাইদকে ফোন দিলাম, দরকার হলে আরিফাকে তুলে আনবো, তাও নিজের ভালোবাসাকে হারিয়ে যেতে দিব না। কিছুক্ষণ পর ওরা আসলো। দোস্ত, তুলে আনতে পারবো যদি আরিফা রাজি থাকে। আরিফা মনে হয় রাজি হবে। কনফার্ম করতে বল। ঠিক আছে, আরিফাকে ফোন দিলাম। আরিফা, আমি সরি। সরি কেন বলছো? তোমাকে আমি কখনো বুঝতে পারিনি। সেটাই তো তোমার জন্য ভালো হয়েছে, তবে আমার জন্য হয়েছে কষ্টের কারণ। প্লিজ, তুমি আমার জীবনে ফিরে আসো। কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিব না। এখন আবার কিছু করার নেই, বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি বাবার কথার বাইরে যেতে পারবো না। তাহলে আমার কি হবে? আমার চেয়ে বেশি সুন্দর ও ভালো মেয়ে পাবে, চিন্তা করো না। আমি তোমাকে বিরক্ত করব না, আর তোমার কানের কাছে বক বক করবো না। তবে তোমার সাথে কাটানো দিনগুলো কখনো ভুলতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমাকে ছেলের বাবা মা আংটি পরিয়ে দিছে। আমিও হ্যাঁ বলে দিছি। এখন আর না করার কিছু নাই। আরিফা, আমাকে একটাবার সুযোগ দাও। আরিফা কান্না করতে করতে বলল, আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাসি না। আর শোনো, পারলে ক্ষমা করে দিও, তোমাকে অনেক বিরক্ত করেছি। ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি কিছু বলবো না। যেভাবে তুমি ভালো থাকো সেভাবেই থাকো। আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, পারলে ক্ষমা করে দিও। তুমি কি একটু আমাদের বাসায় আসতে পারবে? কেন? একটু শপিং করতে যাব। বিয়ের পর তো আর তোমার সাথে কথা বলতে পারবো না, তখন অন্য কারো জীবনের সাথে জড়িয়ে যাবে আমার জীবন। তুমি একটু আসো। ঠিক আছে, আসছি। তারপর আরিফাদের বাসায় গেলাম। বাসাটা অনেক বড়, কিন্তু পরিবারের সদস্য মাত্র 3 জন। আরিফার তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ কথা বলার পর আরিফা বলল, পারভেজ, চলো শপিং করতে যাই। চলো। এরপর রিক্সা নিয়ে শপিং করতে গেলাম। কেউ কোনো কথা বলছি না, তবে আরিফার চোখের কোণে মুক্তার মতো জল করছে। আরিফা, তুমি কাঁদছো? না, আসলে রাস্তার ধুলো এসে চোখে পানি চলে এসেছে। তা তোমার চোখে পানি কেন? আমারও একই অবস্থা, রাস্তার ধুলোর কারণেই। ভালো। কিছুক্ষণ পর মার্কেটে গেলাম। কোন রঙের বেনারসি কিনবো? তোমার যেই রং পছন্দ। তুমি বলো, তোমার পছন্দের জিনিস পরে আমি স্বামীর বাড়ি যাব। লাল রঙের বেনারসির, পরনে হালকা গয়না, আর কপালে ছোট্ট একটা টিপ, হালকা মেকআপ। তাহলে তোমার স্বামী তোমার উপর থেকে চোখ সরাতে পারবে না। ঠিক আছে, তাই হবে। তারপর হালকা কিছু কেনাকাটা করে বাহিরে এলাম। আরিফা, চলো রেস্টুরেন্টে যাই। না, বাসায় যাব। শপিং করার পর তো
না খেয়ে বাসায় কোনোদিন যাওনি? জীবনে অনেক কিছুই প্রথমবার হয়। নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে চেষ্টা করছি। ঠিক আছে তাহলে চলো, তোমাকে বাসায় পৌঁছে দেই। চলো। তারপর আরিফার সাথে ওদের বাসায় গেলাম। আরিফার মা বলল, পারভেজ বসো, আমি নাস্তা নিয়ে আসি। না আন্টি, আমার খিদে নেই। তা হয় না, তোমাকে খেতেই হবে। আন্টি নাস্তা আনলো, কিন্তু আমি মুখে নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর আন্টি বলল, পারভেজ তুমি খাচ্ছ না কেন? আন্টি আমার ভিতরে নিতে পারছি না। পানি খাও, তাহলে ঠিক হয়ে যাবে। আন্টি আমি আসি, আমার মাথাটা একটু ব্যথা করছে। এরপর আর কারো কোনো কথা শুনলাম না, সোজা বের হয়ে এলাম। বিষয়টা আরিফা লক্ষ্য করেছে। বাসায় এসে দরজা বন্ধ করে বাথরুমে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। শাওয়ারের পানির সাথে চোখের জল মিশে পড়ছে। একটু পাগলামি করার কারণে আজকে এই অবস্থা। সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নদীর পাড়ে বসে আছি। এমন সময় তানিশা ফোন করলো। কিছু বলবি? হ্যাঁ শোন, এমন কোনো কাজ করিস না, তার জন্য মা বাবা আর আমাকে আরিফার পরিবারের কাছে অপমান হতে হয়। না, তুই নিশ্চিন্তে থাক, এমন কিছু করব না। সব কিছুর সময় থাকে, সময় পার হয়ে গেলে আর তার কোনো মূল্য থাকে না। যেমন? মনে কর ওষুধ একটা জিনিস, তার যতদিন মূল্য থাকে ততদিন পর্যন্ত তাকে প্রয়োজন হয়। মেয়াদ উত্তীর্ণ হলে তা বিষ হয়ে যায়। ঠিক তেমনই তোর ভালোবাসার অবস্থা। তাই বলছি, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিবি না। আমাদের পরিবারের সম্মান নষ্ট করিস না। এত ঝাড়ি মারিস না তো, আমি এত ছোট নই। আর ফোন রাখ, কাটা গায়ে লবণের ছিটা দিবি না। ফোন রাখ। আমার কথাটা মাথায় রাখিস। এরপর ফোন কেটে দিল। কোনো বন্ধুকে কাছে আনতে পারছি না। একদিকে ভালোবাসা, অন্যদিকে পরিবারের সম্মান। না, আর কিছু ভাবতে পারছি না। রাতের বেলা বাসায় গিয়ে বিছানায় কতক্ষণ ছটফট করে বুঝতে পারলাম ঘুম আমার কাছ থেকে ছুটি নিয়েছে। চোখে ঘুম নাই, সবাই অভিমান করেছে। শুধু ঘুমটা ছিল, সেও অভিমান করেছে। ছাদে গিয়ে বসে আছি, কোনো কাজ হলো না। তাই বাসা থেকে বের হয়ে দোকানে গিয়ে 2 প্যাকেট সিগারেট কিনলাম। তারপর ছাদে গিয়ে বসে বসে একটার পর একটা সিগারেট ধরিয়ে টানছি। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় আমার লাল রঙের হার্টে লাগছে। এইভাবে কেটে গেল অনেক সময়। দূর থেকে ভেসে আসছে ফজরের আজান। তারপর নিচে চলে এলাম। আর মাত্র 6টা দিন বাকি আছে। তারপর আর ফিরে আসবে না আরিফা নামক মেয়েটা। রুমে এসে গোসল করে বসে আছি। অনেক ক্ষুধা লাগছে, কিন্তু পেটে তো কোনো কিছু যাচ্ছে না, ভিতরে নিতে পারছি না। এখন বুঝতে পারছি না পাওয়ার কষ্ট কাকে বলে। সকাল 10টায় আরিফার কল আসলো। পারভেজ, আজকে আনিস ভাই আমাদের বাসায় আসবে। বাবা মা বলেছে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। তুমি কি আমার সাথে যেতে পারবে? আমার না একা যেতে ভয় লাগছে। আনিস আবার কে? আর ভয় লাগার কি আছে? আনিস ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আর তুমি আমার সাথে গেলে কি তোমার কোনো সমস্যা আছে? ঠিক আছে, আমি আসছি। একটু তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আসছি। মেয়েটা ইচ্ছে করেই আমাকে বারবার ডাকছে। আরিফা জানে এসব দেখে আমার কষ্ট হচ্ছে, তারপরও কেন আমাকে ডাকে, আমাকে কষ্ট দেওয়ার জন্য। তারপর আরিফার বাসায় গেলাম। একটু পর আরিফা আসলো। চলো, কিছুক্ষণের মধ্যে আনিস ভাই আসবে। এখন চলো। চলো। তারপর ওদের বাসা দেখে গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। গাড়ি চালানোর দায়িত্ব দিল আমার উপর। আরিফা আপু, একটা কথা বলি। এতদিন পর তুমি আমাকে আপু ডাকছো কেন? সেটা আমার ভুল ছিল। তুমি আমাকে নাম ধরেই ডাকবে, তাতে আমার কাছে ভালো লাগে। আর কি বলবে বলো? আমি তোমাকে আপু বলেই ডাকবো। আর শোনো, এরপর থেকে আমাকে আর ডাকবে না। আমি কবুল বলার আগ পর্যন্ত তুমি আমার সাথে থাকবে। তারপর যেখানে যেতে মন চায় সেখানে যাবে। আপু আমার কাছে ভালো লাগে না। তুমি আমাকে বন্ধু ভাবো, তাহলেই আর খারাপ লাগবে না। আমার সাথে তর্ক করবে না। কেন? কষ্ট হয়? ভয় পাও? না, তুমি বলেছো তাই এখন আর তোমাকে ভালোবাসি না। তাহলে সমস্যা কোথায়? আমার কাছে ভালো লাগে না, তাই বলছি। সত্যি কথা বলতে আমার কোনো ছেলে বন্ধু নেই, তাই বাধ্য হয়ে তোমার সাহায্য নিতে হচ্ছে।
কিছুক্ষণ পর তো তোমার জীবন চলার বন্ধুকে পেয়ে যাবে, তো আর নতুন করে বন্ধুর কোনো প্রয়োজন হবে না। আমি বিয়ের আগ পর্যন্ত তোমাকে পাশে চাই। কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে গেলাম। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো।